কোনো প্রকারের ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো বেবি সুইট মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এই বেবি সুইট মিষ্টিগুলো দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু খুবই মজাদার। বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম সাজাতে এই বেবি সুইট মিষ্টিগুলোর কিন্তু কোনো জুড়ি নেই। তার পাশাপাশি আমাদের ঘরের ছোট বাচ্চারাও কিন্তু এই মিষ্টিগুলো খেতে খুব পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই মিষ্টিগুলো তৈরি করে দেখাবো। তো আর কথা না বেরিয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। আজকের এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা দামের ডানো গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। আজকে এখানে আমি 5টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করব। প্রতিটা গুঁড়া দুধে 10 গ্রাম করে গুঁড়া দুধ রয়েছে। তো সেই হিসেবে এখানে 5টা গুঁড়া দুধের প্যাকেটে টোটাল 50 গ্রাম দুধ রয়েছে। আর যদি মেজারমেন্ট কাপের হিসাব করেন তাহলে কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ হবে। এখন সবগুলো দুধ আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিব। সবগুলো দুধ আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ হয়েছে। এখন আমি এই গুঁড়া দুধটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটা এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দাটাই ইউজ করবেন, আটা দিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। এবং ময়দার পরিমাণটা এটুকুই দিতে হবে, এর থেকে বেশি পরিমাণে দেওয়া যাবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচের থেকেও কিছুটা কম বেকিং সোডা। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে বেকিং সোডাটা ইউজ করেছি, বেকিং পাউডার নয়। আর বেকিং সোডার পরিমাণটাও এর থেকে বেশি বাড়ানো যাবে না, এতে করে মিষ্টিগুলো গলে যাওয়ার চান্স থাকবে। এখন এই শুকনো উপাদানগুলো আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব। অবশ্যই শুকনো উপাদানগুলো একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন, যাতে বেকিং সোডাটা কোথাও কম অথবা কোথাও বেশি না থাকে, সব জায়গায় একসাথে ভালোভাবে থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, এতে করে মিষ্টির স্বাদ আরও অনেকটাই বেড়ে যাবে। এবার এই তেলটাকেও আমি এই শুকনো উপাদানের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো এই পর্যায়েও বেশ খানিকটা সময় নিয়ে তেলের সাথে শুকনো উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা শুকনো উপাদানগুলো ঠিক যতটা সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে পারবেন, মিষ্টির রেজাল্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। এবার কিছুটা পরিমাণ শুকনো উপাদান এরকমভাবে মুঠ করে দেখে নিলে, যদি দেখেন মুঠ হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে বুঝে নেবেন শুকনো উপাদান মিক্স করা হয়ে গিয়েছে। তো আমার শুকনো উপাদান মিক্স হয়ে গিয়েছে। এখন এই বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন, কারণ ফ্রিজের ডিম দিয়ে কখনোই মিষ্টি পারফেক্ট হবে না। আপনারা যদি ফ্রিজ থেকে ডিমটা বের করে সরাসরি এই ডিম দিয়ে মিষ্টিগুলো তৈরি করেন, তাহলে আপনাদের মিষ্টিগুলো কিন্তু একদমই ফুলবে না এবং শিরাও প্রবেশ করবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই মিষ্টিটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মিষ্টিটা ফেটানো হয়ে গেলে এই বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। এখন আগে থেকেই যে শুকনো উপাদানগুলো মিক্স করে রেখেছিলাম, সেখানে আমি কিছুটা পরিমাণ ডিম রেখে বাকি সবটুকু ডিমই দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপাদানের সাথে আমি ডিমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার এখানে আরও কিছুটা পরিমাণ ডিমের প্রয়োজন পড়বে, এই জন্য এখানে আমি আরও কিছুটা ডিম দিয়ে নিচ্ছি। আর এখন আমি শুকনো উপাদানটা ভালোভাবে একসাথে মেখে নেব। এই শুকনো উপাদানটা কিন্তু অবশ্যই এখানে নরমভাবে তৈরি করে নিতে হবে, কোনোভাবেই শুকনো উপাদানটা শক্তভাবে তৈরি করা যাবে না। এই ডোটা আপনারা যত নরমভাবে তৈরি করবেন, আপনাদের মিষ্টিগুলোও কিন্তু ঠিক ততটাই নরম হবে, কোনোভাবেই এখানে শক্ত ডো তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি, আর আমার এতটুকু ডিম অবশিষ্ট রয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি চেক করে নিচ্ছি ডোটা সেট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে কিছু পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে বেবি সুইট মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মিষ্টিগুলো একদম স্মুথভাবে তৈরি করতে হবে, কোনো প্রকারের ফাটল থাকা যাবে না মিষ্টির মধ্যে, এতে করে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু ফাটলটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই মিষ্টিগুলো তৈরি করার সময় চেষ্টা করবেন এখানে একদম স্মুথভাবে মিষ্টি তৈরি করতে। আর ডোটা একটু অল্প করে নিয়ে মিষ্টিগুলো ছোট ছোট তৈরি করতে চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো দেখতে ভালো হবে। একইভাবে আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ভাজতে চুলায় চলে যাব।
চুলায় আগে থেকেই একটা প্যানে আমি কিছু তেল কুসুম গরম করে নিয়েছি। এখন সেই কুসুম গরম তেলে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে তেলটা কুসুম গরম রাখতে হবে, কোনোভাবেই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। এবার দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেওয়ার পর এখানে হালকা তেলে বুদবুদ উঠছে, তার মানে কিন্তু তেলটা এখনও পারফেক্টভাবে গরম হয়নি। এরকম হালকা কুসুম গরম তেলের মধ্যেই মিষ্টিগুলো দিতে হবে। এই পর্যায়ে আমি প্যানের হাতল ধরে মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টির মধ্যে খুব বেশি ডার্ক কালার না চলে আসে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি মিষ্টিগুলোকে এভাবে নেড়ে নেড়ে সুন্দর কালার করে নেব। এই পর্যায়ে কোনোভাবেই এখানে চুলার আঁচটা হাই করা যাবে না, চুলার আঁচ লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আপনারা যদি চুলার আঁচটা হাইতে রেখে মিষ্টিগুলো ভেজে নেন তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরে কুক হবে না। এখন এখান থেকে কিছু পরিমাণ সাদা মিষ্টি আমি সরিয়ে রেখে দিচ্ছি, যেগুলো আমি সাদা কালার করতে চাচ্ছি। এরপর বাকি মিষ্টিগুলো আমি আবারও এভাবে নেড়ে নেড়ে লালচে কালার করে নেব। কিছুটা লালমোহন বা যেটা গোলাপ জামের কালার থাকে সেই রকম লালচে কালার করব। তো এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা লোতে রেখেই মিষ্টিগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোতে খুব সুন্দর লালচে কালার চলে এসেছে। এখন এখান থেকে আমি কিছু পরিমাণ মিষ্টি তুলে নিচ্ছি, যেগুলো আমি লাল কালার করতে চাচ্ছি। বাকি মিষ্টিগুলো এখন আমি এখানে কালো জামের কালার করে নেব, অর্থাৎ একদম কালচে কালার করে নেব। মিষ্টিগুলোতে খুব সুন্দর কালচে কালার চলে এসেছে, অর্থাৎ কালো জামের যে কালারটা থাকে সেই কালার। এখন আমি এই সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। এরপর শিরা তৈরি করার জন্য চুলে একটা প্যান বসে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.25 কাপের মতো পানি। এখন এই চিনিটাকে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং এই শিরাটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই শিরাটাকে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নেব, হালকা কিছুটা ঘন করব, খুব বেশি ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। 2 মিনিটের মধ্যেই শিরাটা কিছুটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি শিরাটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যাতে কুসুম গরম হয়। কোনোভাবেই গরম মিষ্টি গরম শিরায় দেওয়া যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তো অবশ্যই মিষ্টিগুলো যাতে কুসুম গরম হয় সেই দিকটা খেয়াল রাখবেন। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর এই প্যানে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে রেখে আমি মিষ্টিগুলোকে 10 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মিষ্টিগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু এখনই একদম ফুলে গিয়েছে এবং কালারটাও সুন্দর হয়ে এসেছে। তো এই পর্যায়ে মিষ্টিগুলোকে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, কোনোভাবেই জোরে জোরে নাড়া যাবে না। এখন আমি প্যানে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। 5 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং এই মিষ্টিগুলোকে শিরাতেই 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 2 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো শিরাটা আরও অনেকটাই টেনে নেবে। 2 ঘন্টা পর মিষ্টিগুলো শিরা থেকে তুলে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মিষ্টিটার আউটলুকটি কতটা ভালো এসেছে। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।